ওকে, তো কন্টিনিউর কাজ হচ্ছে কি যেখানে কন্টিনিউ এক্সিকিউট হবে ওইখান থেকে লুপটা আবার পরের ইয়াতে চলে যাবে, সেশনে চলে যাবে। মানে লুপ কি মনে করো এই যে মনে করো 23 নাম্বার লাইন থেকে 26 নাম্বার পর্যন্ত লাইন, এই 4টা লাইনকে আমি হোয়াইল লুপের ভিতরে দিছি। তার মানে কি এই 4টা লাইন বারবার রিপিট হবে, ঠিক আছে? তো একটা পাসে একবার রিপিট হলো, সেকেন্ড পাসে মানে একবার শেষ করার পরে আরেকবার নেক্সট পাসে চলে যাবে। তো কন্টিনিউর কাজ হচ্ছে গিয়ে যে নেক্সট পাসে ডিরেক্ট চলে যাওয়া। মানে যখন কন্টিনিউটা এক্সিকিউট হবে তখন পরের দুইটা লাইন, এই দুইটা লাইন এক্সিকিউট হবে না। মানে এই দুইটা লাইনকে রেখেই সে জাম্প করে লুপটাকে আবার রিনিউ করে ফেলবে। নরমালি যেটা হইতো লুপটা হচ্ছে গিয়ে সিকোয়েন্সিয়ালি প্রথমে এই লাইন এক্সিকিউট হবে, তারপরে এই লাইন এক্সিকিউট হবে, 24 এক্সিকিউট হবে, 25 এক্সিকিউট হবে, 26 এক্সিকিউট হবে, দেন লুপটা ঘুরে আবার 23 নাম্বার লাইন থেকে শুরু করবে। এটা হচ্ছে গিয়ে নরমাল প্রসিডিউর। আর কন্টিনিউ যখন হিট করবে তখন আর পরবর্তীতে যত লাইনই থাকুক না কেন লুপে, সে আবার লুপের প্রথম লাইনে চলে যাবে। ঠিক আছে? সো এখানে আমরা যদি এক্সাম্পলটা দেখি, আমি সেম আগের এক্সাম্পল 4 দিলাম 4 আসলো, 2 দিলাম 6 আসবে, 3 দিলাম 9 আসবে। এখন 0 দেই, দেখবা কোনো কিছু প্রিন্ট করবে না। ঠিক আছে? কোনো কিছু প্রিন্ট করে নাই, কারণ 0 দিলে আমি বলছি কন্টিনিউ করতে, কন্টিনিউ করার পরে সে আবার ওই যে ইনপুট চাচ্ছে। মানে পরের যোগ করা আর নতুন ইয়াতে চলে যাওয়া, সেটা মানে প্রিন্ট করা, এই দুইটা জিনিস সে স্কিপ করে গেছে। তো আমি যদি আবার দেখো 1 দেই তাহলে 10 হয়ে যাবে, যেহেতু আগে 9 ছিল। আবার যদি 0 দেই কিছুই দেখাচ্ছে না, 0 যতক্ষণ দিব কিছুই দেখাবে না। তো এইটা হচ্ছে গিয়ে কন্টিনিউ এর কাজ, যে পুরা লুপটাকে সে স্কিপ করে আবার শুরুতে চলে যাবে। বুঝতে পারছো? ওকে, বুঝতে পারলে তাহলে টপিকটা শেষ এখানে। নেক্সট কি নিয়ে আলোচনা করা যায় বলো তো? স্যার আমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন ইলেকট্রিসিটির বিল নিয়ে। ইলেকট্রিসিটির বিল নিয়ে যে অ্যাসাইনমেন্টটা দিছিলাম, সম্ভবত ওটা নিয়ে তো একবার আলোচনা হয়েছে লাস্ট ইয়াতেই। দাঁড়াও, অ্যাসাইনমেন্টস সম্ভবত ইফেলসে না? এটা 12 নাম্বারটা? এটার কথা কি বলছো? জি স্যার এটাই। আচ্ছা, তো এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে যে মোটামুটি একটা ক্যালকুলেশন দেওয়া আছে, এই ক্যালকুলেশনের উপরে ইলেকট্রিসিটি বিল কত হয় সেটা হিসাব করার জন্য বলা হয়েছে। তো লিস্টটা দেওয়া আছে যে 199 পর্যন্ত, মানে আপ টু 2000 আর 200 আর কি পর্যন্ত পার ইউনিটের চার্জ হবে 1.2 টাকা করে। আবার 200 থেকে 400 পর্যন্ত হবে 1.5 টাকা করে, 400 থেকে 600 পর্যন্ত, এভাবে দুইটা লিমিট দেওয়া আছে। 600 বেশি হইলে 2 টাকা করে হবে। মানে তুমি যতটুকু কনজিউম করতেছো ইলেকট্রিসিটি, তো তার উপরে চার্জটা নির্ভর করতেছে। যে যত বেশি ইউজ করবে তাকে তত বেশি টাকা দিতে হবে। তো এটা হচ্ছে কি নরমাল রুলস, ইফেলস এর একটা রুলস। আর পরবর্তীতে বলা হয়েছে যে বিল, যে টোটাল যে তোমার টাকাটা দিতে হবে সেটা আসলে 400 টাকার চেয়ে বেশি যদি হয়, তার মানে তুমি অনেক বেশি ইউজ করছো, পার ইউনিটে তো দাম বেশি দিচ্ছই, এর সাথে এক্সট্রা তোমার ট্যাক্স টাইপের একটা সারচার্জ আসবে, সেটা হচ্ছে 15%। যদি 400 টাকার কম ইউজ করো তাহলে সেই 15% তোমাকে দেওয়া লাগবে না এক্সট্রা। আর আরেকটা হচ্ছে কি মিনিমাম বিল হচ্ছে কি 100 টাকা। মানে তুমি যদি মান্থলি ইউজ করো আর নাই করো, তোমাকে অ্যাটলিস্ট 100 টাকা দিতে হবে। যদি 100 টাকার বেশি তুমি ইউজ করো তাহলে তো সেই টাকাটা তুমি দিবা। আর যদি 100 টাকার কম ইউজ করো, বা মনে করো এই মাসে ঈদের ছুটিতে বাসায় চলে গেছো, কিন্তু তোমাকে লাইন চার্জ 100 টাকা, সেটা দিতেই হবে। ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে নিয়ম। তো এটা যদি আমরা করতে চাই,
তাহলে আমাদের দেখো কি কি আছে। একটা হচ্ছে কি ইউনিট চার্জ আছে, ইউনিট ইনপুট নিতে হবে ইউজারের কাছ থেকে আমার, যে কত ইউনিট সে ইউজ করছে সেটার উপর ডিপেন্ড করে আমি ক্যালকুলেশন করব। ওকে, তো আমি একটা ইউনিট সবসময় এখানে ইন্টিজারে দেওয়া আছে, সো আমি ইন্টিজার নিতে পারি, ফ্লোটও নিতে পারি, এটা এজ ইউ উইশ। তো যেহেতু ইনপুটের মধ্যে কোনো ফ্লোটিং নাম্বার নাই, তাই আমি ইনপুটটা নিচ্ছি, ইন্টিজারে নিচ্ছি। তো নাম দিয়ে দিলাম ইউনিট। এখন চার্জ হচ্ছে যেহেতু ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা ডাবল নাম্বার, তো আমরা যখন বিল কাউন্ট করব তখন সেটাকে আমি ডাবল দিয়ে দিলাম, বিল বিল অথবা চার্জ, কিছু একটা চার্জ লিখে দিই। ওকে, সো এখন ইউজার থেকে ইনপুট নেই, ইউনিট, দেন হচ্ছে গিয়ে আমাদের অনেকগুলো লিমিট আছে, আমরা লিমিট গুলো চেক করব। ইফ ইউনিট লেস দেন 200, লেস দেন 200 মানে হচ্ছে কি 199 পর্যন্ত, দেন আচ্ছা আরেকটা জিনিস নিয়ে রেখে আসি, সেটা হচ্ছে চার্জ নিলাম, আরেকটা নিলাম বিল। ওকে, চার্জ ইকুয়াল 1.20, এটা এভাবে করা যাবে, অন্যভাবে করা যাবে। এখানেই ডাইরেক্ট আমি বিলটা ক্যালকুলেট করতে পারি ইউনিটের সাথে গুণ দিয়ে। আমি যেটা করতেছি সাথে সাথে করতেছি না, আমি পরবর্তীতে করতেছি আর কি। ইউনিট লেস দেন ইকুয়াল টু 400, একটা ব্র্যাকেট বেশি দিয়ে ফেলছি, চার্জ ইকুয়াল 1.50, এটাকে কপি করে নিয়ে আসি, কপি করে এখানে আবার ভুল করছি, দেখো ইফ 400 পরে হচ্ছে গিয়ে 400 থেকে 680 পয়সা, 80 পয়সা 80 পয়সা করে দিলাম, 600 দিয়ে দিলাম, এলস ঠিক আছে। তো এটা করার পরে আমি এখন বিলটা ক্যালকুলেট করব, বিল ইকুয়াল ইউনিট ইনটু চার্জ বা রেট, যেটাই হোক, ইউনিট ইনটু চার্জ বা রেট সেটাই দিলাম। তো গুণ করে আমি বিলটা পেয়ে গেছি। সো আমার এই টেবিল পর্যন্ত যা ক্যালকুলেশন করার করে ফেলছি। লাস্টে হচ্ছে গিয়ে দুইটা নতুন কন্ডিশন আছে, যে লিস্ট সেটা 100 হইতে হবে, আর 400 এর বেশি হইলে 15% চার্জ আছে। সো এই দুইটা কিন্তু আসলে ইন্ডিভিজুয়াল, একটার সাথে আরেকটা রিলেটেড না। 400 বেশি হইলে একটা কন্ডিশন, আর 100 কম হইলে আরো একটা কন্ডিশন। তো এটা আসলে দুইটা ইফ দিয়েও করা যায়, বা ইফ এলস দিয়েও করা যায়। ইফ এলস ইফ দিয়ে আসলে আমি ইয়া করব না, এখানে রিকমেন্ড করব না, দুইটা ইফ দিয়ে করাই এখানে বেটার। সো আসো, ইফ বিল গ্রেটার দেন 400, দেন কি হবে, বিল প্লাস ইকুয়াল বিল ইনটু 15%, যেহেতু বলা হয়েছে 0.15 দিয়ে দিলেই হবে। ইফ বিল লেস দেন 100, দেন বিল ইকুয়াল 100। ঠিক আছে। আচ্ছা, এই ছিল আসলে অ্যাসাইনমেন্ট, এতটুকু পর্যন্তই। আমি এতটুকুকে জাস্ট, আচ্ছা প্রিন্ট তো করিনি, প্রিন্টটা করে নিই আগে, তারপরে বলতেছি। printf total bill is equal to percent f, lf দিয়ে দিই, কমা বিল, আর একটা নিউ লাইন দিয়ে আসি নতুন লাইনে যাওয়ার জন্য, দুইটাই নিউ লাইন দিই। তো এই টোটাল জিনিসটাকে আমি একটা লুপের ভিতর দিয়ে দিচ্ছি, যাতে আমার বারবার প্রোগ্রামটা রান না করা লাগে, যেটা ওই অ্যাসাইনমেন্টে ছিল না। অ্যাসাইনমেন্ট সাবমিট করার সময় এটা দরকার ছিল না, কারণ তখন আমরা লুপ শিখি নাই। আমি জাস্ট একটা হোয়াইল ওয়ান লুপের ভিতরে দিয়ে দিব। একটু
যখনই তোমরা লুপ ইউজ করবা বা কোনো কিছু ইউজ করবা, একটা নতুন ব্লকে যাবা, অবশ্যই এইভাবে ইনডেন্টেশনটা মেনটেন করবা। দেখো প্রথমে মেইনের ভিতরে যাওয়ার পরে একবার ট্যাপ দিয়ে আমি সরে গেছি, হোয়াইলের ভিতরে যাওয়ার পরে আরেকবার ট্যাপ দিয়ে সরে গেছি। আবার এখানে যদি আমি এভাবে করতাম তাহলে ট্যাপ দিয়ে সরে যেতাম। সিঙ্গেল লাইন যেহেতু আমি পাশাপাশি লিখে ফেলছি আর কি, তো যেভাবেই করো এটা আসলে কোনো প্রবলেম হবে না। তো এই প্রোগ্রামটা রান করি। এরর কোথায় আসতেছে? এরর 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 ডাবল চার্জ বিল। সেভ করে আবার রান করি। কেউ কি আইডেন্টিফাই করতে পারতেছো যে কি এরর আছে? স্যার তো দেখতেছি না কোনো কিছু। কেএনএফ পার্সেন্ট ডি এখানে হয় আগের লাইনে অথবা পরের লাইনে একটা এরর আছে। কি সমস্যা হইতে পারে? কোথাও একটা টাইপিং স্যার মিস্টেক এখানে আছে। স্পেস হচ্ছে ইফ এলস এর পরে স্পেসটার জন্য কি স্যার ওই যে বিল ইউনিট নাকি এখানে সে দ্বারা স্যার এখানে স্যার এটার জন্য নাকি কোনটার জন্য বলতেছো? জি না স্যার, ওই যে নিচের লাইনগুলো যে মানে আগে তো ছিল স্যার পাশাপাশি, এখন তো নিচে নামায় নিছেন। আচ্ছা, না পাশাপাশি নিচে নামানোর জন্য আসলে সমস্যা নেই, এটা ঠিক আছে। এটা কোনো এরর না। এররটা দ্বারা একটু আউটপুটটা কই গেল দেখে নেই। লগ, হ্যাঁ, ডিক্লারেশন বিলটাকে ডিক্লারেশন করি নাই। হয় বিলটাকে ডিক্লারেশন করি নাই। জাস্ট আমি একটু দেখে আসি। ডাবল বিল এবার রান করে কিনা। আচ্ছা, expected declaration specified before while. ওহো সরি, এখানে মেইনের একটা ব্র্যাকেট বাদ চলে গেছে। হ্যাঁ এবার ঠিক আছে। ওইখানে আগে ব্যাক করে করে ডিলিট করার সময় মেইনের ইয়া সহ ডিলিট করে দিয়েছিলাম। ওকে, তাহলে আমরা একটু টেস্ট করে দেখি ইয়ার সাথে মিলে যে প্রথমে 199 এর কম একটা দিয়ে দেখি। মনে করো 45 ইউনিট আমি ইউজ করছি, তাহলে টোটাল বিল, আচ্ছা এখানে মাইনাস সামথিং চলে আসছে, তার মানে আমার ক্যালকুলেশনে কিছু একটা ভুল আছে এখনো। স্টিল আমরা ভুল করছি। ভুলটা হচ্ছে কোথায় থাকতে পারে? আমরা এখানে ইউনিট ইনপুট নিয়েছি, যদি ইউনিট ইয়া হয় চার্জ গুলো সেট করে দিছি, ইউনিট ইনটু চার্জ দিছি। এই যে এখানে একটা ভুল করছি, বিল যদি 400 এর চেয়ে বেশি হয়, ওকে সেটা তো করলামই। লং ফ্রট হয়তো সাপোর্ট করতেছেন, একটু দেখে আসি যে কি অবস্থা। 45 দিলে 100 আসতেছে, 50 দিয়ে দেখি কত ঠিক আসে। আছে স্যার, অ্যাকসেপ্ট তো স্যার। হ্যাঁ 50 দিলেও 100 আসতেছে, বিকজ হচ্ছে কি 45 50 যাই দিই না কেন 45 এর জি সাথে স্যার। তখন রেটটা আসবে কত? 1 টাকা 20 পয়সা করে আসতেছে, তার মানে হচ্ছে কি 100 নিচেই থাকতেছে। তাহলে একটু বড় দেই, মনে করো 80 ইউনিট দিলে 100 এর উপরে যাওয়া উচিত না। 80 দিলে হচ্ছে কি 80 ইনটু 80 স্যার হবে আন্ডার 90 দিই, হ্যাঁ 90 দিলে 108 টাকা আসতেছে। 100 এর ভিতরে। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, 100 100 এর এর ভিতরে ভিতরে তো যদি স্যার হয় তাহলে 100ই বলছে। দেখাবে, 100ই জি স্যার। দেখাবে। এবার একটু বেশি দেই, মনে করো 230 দেই, 230 দিলে 345 টাকা আসতেছে।
তাহলে অবশ্যই মনে করো 300 দিলে 400 বেশি আসবে। তো নরমালি 300 দিলে যেটা আসার কথা ছিল 300 দিলে আসার কথা ছিল 2 টাকা করে রেট আসার। 300 দিলে কত টাকা করে রেট আসে? লেস দেন 400 মানে 1.5 টাকা করে রেট আসার কথা ছিল। তাহলে 300 দিলে 300 টাকা আরো 150 টাকা, তার মানে 450 টাকা বিল আসার কথা ছিল। বাট আসছে তোমার 517 টাকা, কারণ 450 টাকার সাথে আরো 15% অ্যাড হয়েছে। ঠিক আছে, তাহলে 450 জি 15% স্যার হচ্ছে গিয়ে জি স্যার কত? 10% হচ্ছে গিয়ে 45 আর 5% হচ্ছে 45 আর দেখ 22 23 45 আর 23 70 78 টাকার মতো, বা 77 মনে হয় অ্যাড হয়েছে এখানে। ঠিক আছে, তো এই জিনিস আর কি। স্যার 3 যা আসে স্যার। হ্যাঁ হ্যাঁ, না না 315 আসতেছে না, তোমার যে বিল আসতেছে সেই বিলের সাথে, মানে 445 এর 15%, অলমোস্ট আচ্ছা হ্যাঁ 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 75 টাকার মতো। বুঝতে পারছি। ঠিক আছে, তো জি স্যার আম, এই ছিল আর কি এই প্রবলেমের সলিউশন। আচ্ছা আর কোনো স্যার প্রবলেম ছিল? তারপরে হুম। স্যার তারপরে স্যার ওই যে 16 নম্বরটা স্যার। 16 নাম্বার, এখানে তো 16 নাম্বার নাই। কোনটা 16 নাম্বার? পরের অ্যাসাইনমেন্ট 16 নম্বর জি স্যার। বলবা? পরের অ্যাসাইনমেন্ট 16 নাম্বার, এখানে বলা হয়েছে যে একটা সি প্রোগ্রাম দিবা যেখানে একটা ইন্টিজার ইনপুট নিবে, সেটা আর্মস্ট্রং নাম্বার কিনা চেক করবে। তো আর্মস্ট্রং নাম্বার মানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা ডিজিটের কিউব নিয়ে আমি যদি কিউব গুলাকে যোগ করি তাহলে এই নাম্বারটার সমান হবে। এই এক্সাম্পলটা কি বুঝতে পারছো? জি না স্যার। আচ্ছা, এই যে দেখো 371 নামে একটা 371 এখানে আমি একটু বোল্ড করে দিই। 371 হচ্ছে কি একটা নাম্বার যেটা আর্মস্ট্রং নাম্বার। এই তিনটাকে কিউব করলে কি হয়? 9 হয়। ঠিক আছে, তারপরে জি 7 কে স্যার। কিউব করলাম, 1 কে কিউব করলাম, এই তিনটা কিউব যদি যোগ করি তাহলে সেটা একটা আর্মস্ট্রং নাম্বার হয়, মানে যোগ করলে আবার 371ই হবে। ঠিক আছে, 7 কিউব মানে কি? জি স্যার। 7 এর কিউবের রেজাল্ট কত? আচ্ছা আমরা 321 7 7 49, তারপর হচ্ছে কেউ 7 49 যা আসে। ঠিক আছে, আর্মস্ট্রং নাম্বার এক্সাম্পল দিয়ে সার্চ দিই। হ্যাঁ, এই যে এখানে দেখো অনেকগুলো নাম্বার আছে। 153 সেটাও একটা আর্মস্ট্রং নাম্বার, তারপরে 371 370 407 এইগুলো হচ্ছে কি আর্মস্ট্রং নাম্বার। ঠিক আছে, জি স্যার। আরো যদি দেখতে চাও, আচ্ছা এখানে তো আসলে একটা জাভার প্রোগ্রাম করে দেওয়া আছে, আমি প্রোগ্রাম দেখতে যাচ্ছি না, আমি জাস্ট এক্সাম্পল দেখতে যাচ্ছি। আচ্ছা আগে যেটা দেখছিলাম ওখানে চলে যাই। সো দেখো এখানে কি হচ্ছে গিয়ে 1 এর কিউব মানে 1, 5 এর কিউব মানে 25, 3 এর কিউব মানে 9। তাহলে 9 আর 25 মিলে হচ্ছে গিয়ে কত হয়? সরি, 5 এর কিউব 25 না, 5 এর কিউব হচ্ছে গিয়ে 125। ঠিক আছে, 125 জি স্যার। আর 3 এর কিউব হচ্ছে গিয়ে 3 3 9 না, 3 3 9 আর 3 27, 125 আর 127 আর 1 মিলাইলে 153ই হয়। তো এটা হচ্ছে কি আর্মস্ট্রং নাম্বার, এটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। তো এটা ক্যালকুলেট করার জন্য আগের আমি অলরেডি একটা হোয়াটসঅ্যাপে ভিডিও দিছি, ওই প্রোগ্রামটা ফলো করতে হবে। হোয়াটসঅ্যাপে ভিডিও দেওয়া আছে তোমার সম্ভবত 11 নম্বরের 11 নম্বরের সলিউশনটা দেওয়া আছে এখানে। তো একবার করি যেহেতু আসছে এই প্রবলেমটা। এখানে আমি n ইনপুট নিলাম ইউজারের কাছ থেকে, nf কি রে বারবার জিতে টাইপ করতেছি কেন? আচ্ছা, ইনপুট নেওয়ার পরে এটাকে আমাকে এখন ভাঙতে হবে, মানে প্রত্যেকটা ডিজিটকে আলাদা করতে হবে। তো প্রত্যেকটা ডিজিটকে আলাদা করতে হবে একটা জিনিস, আর আরেকটা জিনিস এখানে একটু রাখি, সাম মানে ইকুয়াল টু 0, ডিজিটগুলোর যোগফল আমি রাখবো। তো হ্যাঁ, while
n গ্রেটার দেন 0, যতক্ষণ n 0-র চেয়ে বেশি থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, আরেকটা জিনিস রাখি, ডিজিট নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, ডিজিট ইকুয়াল টু n mod 10। তো এটা আমি আগে আলোচনা করছি যে কোনো নাম্বারকে যদি তুমি 10 দিয়ে ভাগ করো, তাহলে ভাগশেষ যেটা থাকবে সেটা কিন্তু ওই নাম্বারের লাস্ট ডিজিট। যেমন মনে করো ইউজার যদি ইনপুট দেয় 153, ঠিক আছে, তো 153-কে 10 দিয়ে ভাগ করো, দেখবা ভাগশেষ কত থাকবে, 3 থাকবে, কারণ 10-কে 15 দিয়ে গুণ করলে 150 হয়, ভাগশেষ 3 থাকলো। সো 10 দিয়ে মড করলে এই জি 3টা স্যার। আমার ডিজিটের মধ্যে স্টোর হইলো। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে সাম প্লাস ইকুয়াল টু, সামের সাথে আমি যোগ করলাম ডিজিট ইনটু ডিজিট ইনটু ডিজিট, তার মানে কি হইলো, কিউব হয়ে গেল, ঠিক আছে, 3 বার গুণ করলে কিউব হয়ে গেল। আচ্ছা, এরপরে এই কাজ শেষ। এবার n ইকুয়াল টু n বাই 10 অথবা n ডিভাইডেড বাই ইকুয়াল টু 10 দিলে হইতো। তো এক্ষেত্রে কি হয়েছে, 153 যদি লিখতাম, 153-কে যখন 10 দিয়ে ভাগ করব তখন কিন্তু রেজাল্ট হবে 15। 15.3 আসার কথা, যেহেতু এনটা হচ্ছে কি একটা ইন্টিজার ভ্যালু, সো সে 0.3টা রাখতে পারবে না, তাহলে ডিরেক্ট 15 হয়ে যাবে। তারপরে কি হলো, লুপ ঘুরে আবার দেখলো যে এন 0-র চেয়ে বেশি কিনা, তখন 15-কে 10 দিয়ে মড করবে, রেজাল্ট পাবে 5, 5-কে গুণ করবে, দেন আবার 15-কে যখন 10 দিয়ে ভাগ করবে তখন রেজাল্ট আসবে 1, ঠিক আছে। তারপরে আবার মড করলে তখন রেজাল্ট পাবে 1, আর 1-কে যখন 10 দিয়ে ভাগ করবে তখন রেজাল্ট আসবে 0। তো এইভাবে যখন লুপটা চললো আমার রেজাল্টটা চলে আসবে সামের ভিতরে। আমি জাস্ট চেক করব ইফ n, ইউজার যেটা ইনপুট দিছিল সেটা ইকুয়াল আমার যে যোগফল বের করছি সেটা কিনা, যদি হয় তাহলে প্রিন্ট করে দিলাম যে আর্মস্ট্রং নাম্বার এলস, কষ্ট করে কেন লিখবো, নট এন আর্মস্ট্রং নাম্বার, ঠিক আছে। এবার রান করে দেখি, 153 দিলে আর্মস্ট্রং নাম্বার আসা উচিত। আচ্ছা, কোনো কারণে আমার প্রোগ্রাম হ্যাং করছে, আরেকবার একটু চেক করে আসি। সাম যোগ করছি, এন ইনপুট নিয়েছি, এন কে ভাগ করছি, সো হওয়া উচিত, না হওয়ার কোনো কারণ দেখতেছি না। আচ্ছা, 23 দিলাম, নট আর্মস্ট্রং নাম্বার দেখাচ্ছে, যেহেতু 23 না, দেন 371কে আর্মস্ট্রং নাম্বার দেখাচ্ছে না কেন, 371 তো আর্মস্ট্রং নাম্বার। আচ্ছা, আমরা একই সাথে আরেকটা জিনিস প্রিন্ট করে ফেলি, সাম এর ভ্যালুটা প্রিন্ট করে ফেলি, তাহলে আর একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে যে কি হচ্ছে। সাম সাম ওকে, 371 দিলাম, রেজাল্ট আসছে 371ই, তাহলে সে আমাকে নট আর্মস্ট্রং নাম্বার দেখাচ্ছে কেন? ওহ সরি 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 সরি, আমার লজিকে হালকা একটু ভুল হয়ে গেছে। আমি আরো একটা টেম্পোরারি ভ্যালু নিতে হবে। আমি এন কে তো বারবার ভাগ করতেছি, তো এন তো শেষ পর্যন্ত 0 হয়ে যাচ্ছে, তো 0-র সাথে সাম কখনোই সে আসলে চেক করতেছে না, আমি টেম্পোরারি একটা ভ্যালু নিতে হবে। আর অ্যাকচুয়ালি বা ইনপুট ইউজার চয়েস কিছু একটা নিলাম আর কি, নিয়ে নিলাম এটা ইনপুটের মধ্যে, ইনপুট, আর
n ইজ ইকুয়াল টু ইনপুট দিয়ে দিলাম, মানে এনটাকে আমি টেম্পোরারি ধরলাম, এনটাকে ভাগ করে করে সেটা প্রথমে যদি 371 দেই তাহলে প্রথমে 371 কে ভাগ করে তখন 37 হবে, 37 কে ভাগ করে 3 হবে, তারপরে 0 হয়ে যাবে। তো আলটিমেটলি যখন আমি লাস্টে চেক করব, আমি ইউজার যে ইনপুটটা দিছে সেটার সাথে চেক করব। এবার হচ্ছে কি আমি পারফেক্ট রেজাল্ট পাবো। সো আমি যদি বলি 153 তাহলে বলতেছে আর্মস্ট্রং নাম্বার। আমি যদি 153 ছাড়া 154 বলি, নট আর্মস্ট্রং নাম্বার। এখানে লজিকের মধ্যে কি কোনো কিছু বোঝার আছে? ইফ এলস বা হোয়াইল লুপ স্যার এগুলো তো অনেক বুঝতে- সময় স্যার আমরা চেকিং করতে গিয়ে হ্যাঁ হুম হুম চেকিং, ফর লুপ দিয়ে তো করা যায় স্যার। হ্যাঁ ফর লুপ দিয়েও করা যায়, কিন্তু ফর লুপ দিয়ে করলে তোমার কন্ডিশনটা তোমার কিভাবে দিবা? ফর লুপ দিয়ে করলে তখন সে ফর করলাম ইন্টিজার I ইজ ইকুয়াল টু 1 দাও 0 দাও, এটা তোমার ইচ্ছা, এন্টারলি আপ টু ইউ। আর এখানে দিবা 0, কন্ডিশন যেটা ছিল সেটাই। এটাও দিতে পারো, অথবা আসলে এই দুইটা দাঁড়াও এখানে চেক করে দেখাচ্ছি যে হচ্ছে কিনা। 153, আচ্ছা 153 তে এগেইন সমস্যা হয়েছে কেন? ইনপুট ইজ ইকুয়াল টু ফাই 0 দেখাচ্ছে কেন? For I is equal to 0 and less than লুপটা চলতেছে না somehow। আচ্ছা এগুলো তো আমাদের লাগে না, না দিয়েও দেখে আসি। এভাবেও হওয়ার কথা, বাট কোন একটা কারণে হচ্ছে না, মানে আমি ভুল করতেছি কিছু একটা। 153 দ্বারা ওইটা ঠিক আছে, এখানেও কি সমস্যা হচ্ছে? ফর লুপ এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, সামের ভ্যালুটা 0 আসতেছে, দ্যাট মিন্স কোনো কিছু নিচ্ছে না। না নেওয়ার কারণ হচ্ছে লুপ তো ঘুরতেছে নাকি। জাস্ট এ মোমেন্ট, যখন তোমরা কোনো ভুল করবা, ভুল করলে এরকম একটু ডিবাগ করার চেষ্টা করবা যে কোন জায়গায় ভুলটা হচ্ছে সেটা বের করার জন্য। যে আমি একটা প্রিন্ট দিয়ে দিলাম যে লুপটা কয়বার ঘুরতেছে বা কি অবস্থা সেটা দেখার জন্য। 153 যে লুপটা ঘুরতেছেই নেই আমার। লুপটা না ঘোরার কারণ হচ্ছে গিয়ে ফর লুপ দিলাম ফর n লেস দেন, লুপ না ঘোরার কারণ কি? লুপ তো অবশ্যই ঘোরা উচিত। স্যার কোড অনেক সময় ভুল হইলে স্যার আমরা তো ফাইন্ড আউট করতে পারি না ইজিলি, এটা কিভাবে আচ্ছা ফাইন্ড আউট করবো স্যার? এই যে আমি দেখলাম যে আমার লুপ ঘুরতেছে কিনা, আমার কেন রেজাল্টটা ভুল আসতেছে, আমি সামের রেজাল্টটা দেখলাম যে রেজাল্ট আসতেছে না, দেন এখন আমি দেখতেছি লুপ ঘুরতেছে না। লুপ কেন ঘুরতেছে না এখন সেটাকে আইডেন্টিফাই করতে হবে। যদিও এখানে আমার চোখে কোনো ভুল পড়তেছে না, এই লুপটা ঘোরা উচিত এখানে। তারপরে আমি দেখতেছি একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়ে। I is equal to 0, I প্লাস প্লাস, সেভ করো, সেভ করে 153 দাও, স্টিল লুপ ঘুরতেছে না। ঠিক আছে, লুপে যাচ্ছে না। লুপে না যাওয়ার কারণটা কি? 10 এর জন্য? আচ্ছা ধরো আই দিয়ে দেখি আমরা 10 বার একটা কমন লুপ দিয়ে দেখি যে কেন ঘটতেছে না। 153, হ্যাঁ। তো কন্ডিশনের জায়গায় n দিলে নিচ্ছে না, কিন্তু লজিক্যালি এটা নেওয়া উচিত। ফর লুপের নিয়মে তো সেটা নেয় 153। আচ্ছা দাঁড়াও, আমার মতে এটা হওয়া উচিত। যেহেতু হচ্ছে না, আমরা একটু চেক করে দেখি যে আমাদের কম্পাইলারের কোনো সমস্যা কিনা। তো আমরা একটা অনলাইন সি কম্পাইলার ওইখানে গিয়ে রান করে দেখি। নাই আপাতত অ্যাভেলেবল।
আচ্ছা এইখানে অ্যাকচুয়ালি n এর ভ্যালুটা আমি আগে থেকে দিয়ে দিই, খামাখা কষ্ট করে 153 এই যে এখন হয়ে গেছে, সে ইনফিনিটি লুপে পড়ে গেছে। ইনফিনিটি লুপে পড়ে গেছে বিকজ, ঠিক আছে আমি এখানে ভুল করছি, ব্রেক, দাঁড়াও আমি ভুলটা পাইছি অলরেডি। না কেন ভুল হবে, ঠিকই তো আছে, দেখতে লাগে না। হুম হুম হ্যাঁ এবার ঠিক আছে, লজিকে ভুল করছি, লেস দেন এর জায়গায় গ্রেটার দেন দিয়ে দিছি। সো এখানে তুমি ইন্টিজার আই দাও আর না দাও এটা আসলে ডিপেন্ড করে না, ওই ইন্টিজার আই এর এখানে কোনো কাজ নাই, তাই আমরা এখানে দেই নাই আর কি। যদি দাও তারপরেও রান করবে, সমস্যা হবে না। ঠিক আছে জি স্যার। স্যার ওই যে 4 নম্বর অ্যাসাইনমেন্টের 2 নম্বরটা স্যার আমি নেটওয়ার্কের সমস্যার কারণে আমি বেক করে দিয়েছিলাম। যে এটা স্যার যদি n ইকুয়াল টু আমরা যত যাই দেই না কেন, এটা কি রেজাল্ট আমরা কেমন ভাবে পাবো? বা এখানে n ইকুয়াল টু 5 দেওয়া আছে, আমরা যদি n ইকুয়াল টু 5 বা 6 এইগুলা ছাড়া অন্য কিছু দেই, 10 হ্যাঁ 12 এরকম দেই। 10 তুমি কোনটার কথা বলছো, এইগুলোর কথা বলছো? জি স্যার, জি স্যার। আচ্ছা তো এখানে হচ্ছে গিয়ে যদি n ইজ ইকুয়াল টু, যেমন প্রথমটাতে কিন্তু শুধু n না, m আর n দুইটা দেওয়া আছে, মানে রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা দুইটাই দেওয়া আছে। সো রো এর সংখ্যা এবং কলামের সংখ্যা অনুযায়ী, যেমন এখানে 6 আর 4 দেওয়া আছে, তার মানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা রোতে 6টা করে ডিজিট থাকবে আর এরকম 4টা লাইন থাকবে। আর পরেরটাও সেম, 3 নাম্বারটাতে যেটা আছে, 3 নাম্বারটা হচ্ছে গিয়ে শুধু n ইজ ইকুয়াল টু 5 নিবা, 5 নিলে হচ্ছে গিয়ে একটা স্কয়ার প্রিন্ট করবে, মানে 5টাও লাইন হবে 5টা কলাম হবে। তো যদি n ইজ ইকুয়াল টু 5 না দিয়ে 10 দেওয়া হতো, n ইকুয়াল, হ্যাঁ স্যার এখানে কি শুধুমাত্র n ইকুয়াল টু 5 দিলেই হবে? না না, nটা তুমি ইউজার থেকে ইনপুট নেবে, ইউজার যত বড় বলবে সে তত বড়ই প্রিন্ট করবে। বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। হ্যাঁ তোমাদের কিন্তু জি স্যার। এক্সাম্পলে দেওয়া আছে, এরকম কিন্তু এক্সাম্পল দেওয়াই আছে। এই এই জিনিসটা কিন্তু একেবারে ইজি। তুমি সে ইনপুট নিলাম n, আর বাদ বাকি তো আর কোনো কিছুই আমার লাগে না। সো তুমি যদি একটা স্কয়ার প্রিন্ট করতে চাও তাহলে কি করবা, একটা ফর লুপ চালাবা, ইন্টিজার i ইজ ইকুয়াল টু 0 থেকে i লেস দেন n, অথবা i ইজ ইকুয়াল টু 1 থেকে লেস দেন ইজ ইকুয়াল টু n, যেটাই নাও। ওকে, তো প্রথম ফর লুপ আমরা জানি যে আলোচনা করছিলাম যে প্রথম ফর লুপ সবসময় লাইন মেনটেন করে, আর সেকেন্ড ফর লুপ মেনটেন করে। তো লাইন মেনটেন করার জন্য প্রথমে প্রিন্টএফ দিয়ে একটা নিউ লাইন লিখে রাখি, তাহলে লাইন হয়ে গেল। আর সেকেন্ড লুপ হচ্ছে গিয়ে প্রত্যেকটা লাইনের মধ্যে কতটা করে ডিজিট হবে সেটা মেনটেন করে। সো আরেকটা ফর লুপ দিলাম, ইন্টিজার j ইকুয়াল 0, 0 না এটা 1 থেকে শুরু করি আমরা, বেটার হবে, j লেস দেন ইজ ইকুয়াল টু n, এতটুকু দিলাম, j প্লাস প্লাস এটা দিলাম, printf %d স্পেস j, এভাবে দিলাম। তো জাস্ট এই প্রোগ্রামটাই যদি রান করি আমি, তাহলে দেখো কি হয়। সে আমি 10 দিলাম ইনপুট, 10 দিলে 1 থেকে 10 পর্যন্ত একটা স্কয়ার প্রিন্ট করতেছে। ঠিক আছে, এখন জাস্ট এটাকে তুমি যদি একটু চেঞ্জ করে দাও, যে j ইজ ইকুয়াল টু n থেকে শুরু করলাম, যে গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 1 পর্যন্ত বা গ্রেটার দেন 0 পর্যন্ত নিলাম, যে মাইনাস মাইনাস দিলাম, তাহলেই দেখো প্রোগ্রামটা একটু এখন ডিফারেন্ট আউটপুট দেখাবে।
এখানে 8 দেই। ঠিক আছে, এখন তোমাকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা এরকম কম্বিনেশন চেক করে করে যাতে তুমি বুঝতে পারো যে i এর ভ্যালু চেঞ্জ করলে কি হচ্ছে, j এর ভ্যালু চেঞ্জ করলে কি হচ্ছে, কোথায় ভুলটা হচ্ছে। যেমন একটু আগে যে আমি এই লুপের মধ্যে ভুলটা ধরতে অনেক সময় লাগছে কারণ আমি অনেকদিন ধরে ইয়া করতেছি না, এই প্রোগ্রামগুলো প্র্যাকটিস করতেছি না। দ্যাটস ওয়াই আমার মাথায় ছিল না যে কন্ডিশনটা একবার চেক করে দেখি যে আসলে লেস দেন এর জায়গায় গ্রেটার দেন দেওয়ার, মানে গ্রেটার দেন এর জায়গায় লেস দেন দিয়ে দিছি, যে কারণে আমার লুপটা একবারও ঘুরে নেই। আমি মনে করছিলাম যে ভিতরে কোনো হয়তো সিনট্যাকটিক্যাল এরর আছে, বাট আমার ছিল লজিক্যাল এরর। ওকে, তো বোঝা গেছে জিনিসটা? জি স্যার। ওকে। জি স্যার। আর এগুলো তো হচ্ছে গিয়ে যে তোমার ট্রায়াঙ্গেল বলো স্কয়ার বলো, জাস্ট ওই i আর j এর ভ্যালু চেঞ্জ করে করে এই কাজটা করতে হবে। ঠিক আছে, কখনো ইনক্রিমেন্ট করতে হবে, কখনো ডিক্রিমেন্ট করতে হবে, কখনো দুইটা যোগ করে। ট্রায়াঙ্গেলের জন্য এটা কি স্যার? কোন ট্রায়াঙ্গেল? ট্রায়াঙ্গেল তো এখানে অনেকগুলো আছে। কোনটার কথা বলতেছো? কারণ এই প্রোগ্রামটাকে কিন্তু চাইলেই আমি ট্রায়াঙ্গেল বানায় ফেলতে পারি। যে প্রোগ্রামটা অলরেডি আমি স্কয়ারের জন্য করছিলাম সেটাকে আমি ট্রায়াঙ্গেল বানায় ফেলতে পারি। সো যদি এরকম হয় যে যদি আমি এটা করি যে j গ্রেটার দ্যান অর ইকুয়াল টু i দেই, তাহলে যেটা হবে প্রথমটাতে হচ্ছে গিয়ে গ্রেটার দেন ইকুয়াল টু না দিলে একটা কম আসবে। দেখো উল্টা দিকে প্রিন্ট করবে একটা ট্রায়াঙ্গেল, সে আমি 7 দিলাম। হ্যাঁ, উল্টা দিকে প্রিন্ট করছে। প্রথমে দেখো আমার লাইন নাম্বার কত দিছি আমি? 7 দিছি। তো শুরু হয়েছে 7 থেকে, 7 মাইনাস i এর ভ্যালু ছিল 0, তার মানে প্রথমবার 7টা ভ্যালু প্রিন্ট করছে, এই জন্য 7 6 4 3 2 1 এভাবে প্রিন্ট করছে। পরেরটাতে আবার ওই 7 থেকেই শুরু করছে, কিন্তু i এর ভ্যালু যেহেতু 1 বেড়ে গেছে তখন এখানে প্রিন্টও করতেছে একটা কম। কারণ এই দেখো আমরা এখানে i দিছি, যে i এর চেয়ে বড় হইতে হবে, তার মানে যে যখন 7 থেকে বিয়োগ করে করে যখন 2 এ চলে আসলো, যখন 1 এ যাবে তখন দেখবে যে 1 আসলে i এর চেয়ে বড় না, কারণ i এর ভ্যালু 1। তো দুইটা সমান হয়ে গেছে, দ্যাটস ওয়াই 1 আর প্রিন্ট না করে পরের লাইনে চলে গেছে। এভাবে ট্রায়াঙ্গেল সে জেনারেট করছে। এখন এই ট্রায়াঙ্গেলটাই মনে হচ্ছে যে না, এই ট্রায়াঙ্গেল এভাবেই থাকলো। স্যার হ্যাঁ, ওয়ান থেকে স্যার 1 থেকে হওয়ার কথা বলতেছো? 7 পর্যন্ত যদি হয় তো প্রথম হচ্ছে গিয়ে, 1 তাহলে থেকে এখানে আমি, হ্যাঁ, ক্রমান্বয়ে 1 2 এখানে আমি রিভার্স দিস করছি, চেঞ্জটা রিভার্স স্যার। না করে 1 থেকে আগে এখানে n থেকে শুরু করছিলাম, মানে শেষের দিক থেকে শুরু করছি, n তো লাস্ট, 7 হইলে 7, 10 হইলে 10। জি স্যার। তখন আমি 1 থেকে শুরু করব, জি স্যার। 1 থেকে শুরু করে যাইতে থাকবো গ্রেটার দেন, সরি লেস দেন অর ইকুয়াল টু i পর্যন্ত। আর এদিকে হচ্ছে কি মাইনাস মাইনাসের জায়গায় প্লাস প্লাস করে দেব। জি স্যার, সেটা হ্যাঁ, বলছিলাম স্যার। প্লাস তাহলে প্লাস সেটাই করে হবে। বলছি। ওই যে তোমার আচ্ছা। নেটওয়ার্কটা খুব ভেঙে ভেঙে আসতেছে, তো এই জন্য কথাগুলো ঠিক মতো আসে না আর কি। তো দাঁড়াও, হ্যাঁ, তো তুমি যদি চাও যে না প্রথমে 1 থেকে 7 পর্যন্ত যাবে, তখন আবার হচ্ছে গিয়ে 7 পর্যন্ত যদি নিতে চাও তাহলে n মাইনাস i দিয়ে দাও, তখন 1 থেকে 7 পর্যন্ত দেখাবে। এই যে যেটা দেখাচ্ছ, যেহেতু 7 পর্যন্ত দেখায় নাই, তার মানে হচ্ছে গিয়ে n মাইনাস i এখানে হয় ইকুয়াল দিবা অথবা প্লাস 1 দিবা, তাহলেই দেখাবে 7 পর্যন্ত। হুম, ওকে। এখন যদি তোমার মনে হয় যে না সেম প্যাটার্নটাই থাকবে, জাস্ট ট্রায়াঙ্গেলটা এইদিকে না হয়ে ওইদিকে হবে, মানে এই অ্যালাইনমেন্টটা হবে রাইট সাইডে, ট্রায়াঙ্গেলটা হচ্ছে কি লেফট থেকে রাইটে যাবে। ইন দ্যাট কেস যেটা করবা, এখানে স্পেস প্রিন্ট করার জন্য তুমি আরেকটা লুপ দিয়ে দিবা। ঠিক আছে, সো আগে হচ্ছে কি স্পেস প্রিন্ট করার জন্য আরেকটা লুপ দিয়ে দিই আমি, int i is equal to 0, i less than, সরি এখানে i দেওয়া ঠিক হবে না, উপরে অলরেডি i দিছি, j দিতে পারি অথবা k দিতে পারি, j প্লাস প্লাস printf। ওকে, দিলাম 10। এই কি হলো?
ইজ ইকুয়াল টু এই যে নয় রে, ঠিক আছে? যে আগের এক্স্যাক্টলি সেম জিনিসটাই আছে, জাস্ট প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। মানে এই জিনিসগুলো তোমরা আর কি চেঞ্জ করে করে আইডিয়া করে বা ক্যালকুলেশন করে বের করতে হবে যে কোনটা চেঞ্জ করলে কোনটা হচ্ছে। বাদ বাকি সব প্যাটার্নই এরকম কম বেশি। আর কেউ কিছু জিজ্ঞেস করবা? রাকিবুল? জি স্যার, অনেক আজকে স্যার এই বৃষ্টির জন্য বা জলপ্রপাতের জন্য অনেক এরিয়াতে নেটওয়ার্ক নাই, ওয়াইফাই না থাকার কারণে, কারেন্ট তো নাই, যার জন্য ওয়াইফাই নাই, অনেকেই জয়েন করতে পারছে না স্যার। এটা বলে অনেকের আসলে তো লাভ প্রবলেম ছিল। নাই, কারণ হচ্ছে গিয়ে একটু আগেই দেখছো যে আমার এখানে ব্যাটারি লেখা উঠছে আর কি, মানে একটু আগে আমার এখানে কারেন্ট আসছে। তো কারেন্ট নাই ভালো কথা, সেটা জি স্যার। আমাকে যদি ইনফর্ম করতো সকালে উঠে আধা ঘন্টা আগেও যে স্যার আমাদের কারেন্ট নাই, সেটা ঠিক আছে, কিন্তু কোনো কথা নাই বার্তা নাই না থাকলে সমস্যা। জি স্যার। ঠিক আছে, ইনফর্ম করা যায়, জি ইনফর্ম স্যার। করলে আমি ক্লাসটা না, রিশিডিউল যার জন্য করতাম। স্যার। লাস্ট ক্লাসটাও কিন্তু রিশিডিউল করা জি হয়েছিল। স্যার। যেমন গতকালকে রাতে একজন এসে জি বলছে যে স্যার। স্যার আমাদের ক্লাস আছে। তো এইভাবে তো লাস্ট মোমেন্টে এসে বললে হ্যাঁ হবে না। বলছে স্যার। ইমার্জেন্সি কাজ থাকলে অনেক অবশ্যই বলতে যে ইমার্জেন্সি বলবা। ওনাদের, হ্যাঁ, স্যার ওনাদের আমাদের ছিল তো আমরা ওই রকম কি করি নাই, আমাদের একটা রেগুলার না ক্লাস ক্লাস ছিল। ক্লাস থাকলে তো অবশ্যই আমাকে সেটা জানাবা, কিন্তু সেটা কারণ হচ্ছে প্রপার স্যার টাইমে জানাতে হবে। রেগুলার ক্লাসটা স্যার বলা হয়েছিল যে নেক্সট উইক থেকে শুরু হবে, হুম কিন্তু হুম। ম্যাম তারপর বলছে যে একটা ক্লাস মিস হয়েছে আর আরেকটা শুরু করে দিই। ওই স্যার মানে একটু প্রবলেম হয়ে গেছে। না না, সে ঠিক আছে, হইতেই পারে। এখন রেগুলার ক্লাসটা তো আমাকে জানাইতে হবে না আগে আগে? আমরা ভাবছি যে ম্যাম বলছে যে আচ্ছা প্রথম বলছিল যে নেক্সট উইক থেকে শুরু করব, হুম এখন হুম। থেকে ম্যাম বলছে যে একটা ক্লাস শেষ হয়ে গেছে, যাই আরেকটা ক্লাস করেই ফেলি। তো ম্যাম তো তো অবশ্যই সেটা সবাই গতকালকে 12:30টার সময় বলল। জিজ্ঞেস করে নাই, মানে বলে নাই। বলছে লিস্ট হয়তো গতকালকে দিনে বলছে, রাতে 12টার সময় তো বলে নাই যে 12টার সময় যদি তুমি বলো। আমি আসলে 12 ঘন্টার মধ্যে সন্ধ্যা এখন সবাই ঘুমায় আছে, এখন যদি আমি ক্লাস ক্যান্সেল করি জিনিসটা সন্ধ্যার কিভাবে হবে? সন্ধ্যার পরে বলতে স্যার ওই যে আমরা তারাবি থেকে আইসার পরে ম্যামের মেসেজ দেখছি, তো ম্যাম হয়তো তো ইন দ্যাট কেস সাড়ে কিন্তু, আটটার দিকে বলছে এইভাবে হ্যাঁ যে আগামী দিন ক্লাসটা। সেটাই, ইন দ্যাট কেস তখন ম্যাম, তখন জি আসলে স্যার। কি ব্যাপারটা ম্যাম লেটে জানাইছে। তখন ওই ম্যাডামকে জানাইতে হবে যে ম্যাডাম আমাদের অলরেডি, যেহেতু আপনি ক্লাস দেন নাই অলরেডি, ওই সময় আমাদের একটা ক্লাস পড়ে গেছে, তাহলে আপনি অন্য সময় নেন। ঠিক আছে, ওই সময় কিন্তু ম্যাডাম কিছু বলতে পারবে না। আমাকে আসলে যেটা আমার বলছি। যে তোমরা হয়তো লেটে দেখছো, আমাকে লেটে জানাইছো, বাট লেটে জানানোর পরে জি যেটা স্যার। হয়েছে, আমি তখন রেগুলার স্টুডেন্ট যে আজকে আসার কথা, সে যদি ওই সময় আমার মেসেজ না দেখে, সকালে উঠে আমার মেসেজ দেখে, তখন তার জন্য লস। যদিও কেউ আসে নাই, বাট লিগ্যালি হচ্ছে কি এখানে তার অব্লিগেশন আছে যে স্যার আপনি কেন ক্লাস ক্যান্সেল করলেন বা কেন ক্লাস নিলেন না জানেন। আমাকে লিস্ট তো একদিন আগে জানানো উচিত যে আগামীকাল ক্লাস হবে এই সময়। কারণ কালকে তুমি ঢাকা থাকবে না, সিলেট থাকবে না, কোন কাজে ব্যস্ত থাকবে সেটা আমি জানি না। তো আমি 12 ঘন্টা আগে বা 6 ঘন্টা আগে যদি বলি যে 6 ঘন্টা পরে ক্লাস নিব, জিনিসটা আসলে সবার জন্য ফেয়ার হয় না। তো সেম জিনিসই ম্যাডাম যদি হঠাৎ করে ডিসিশন নেন যে আসলে এখন ক্লাস নিব, কালকে ক্লাস নিব, যেটা ক্যান্সেল করা হয়েছিল, সেক্ষেত্রে এটা ম্যাডামকে বলতে হবে যে ম্যাডাম আমাদের তো আরেকটা ক্লাস আছে। আমিও যদি এরকম ভুল ডিসিশন দেই, তাহলে সেটা আমাকে বলতে হবে। আমার কোনো সমস্যা নাই ক্লাস রিশিডিউল করতে, কারণ এগুলো হচ্ছে যেহেতু রিভিউ ক্লাসই নিচ্ছি, রেগুলার কিন্তু সপ্তাহে 2টা 3টা ক্লাস হওয়ার কথা, সেই একটা ল্যাব আর 2টা থিওরি, সেগুলো আমি নিচ্ছি না। আমি যে কোনো সময় তোমাদের নিতে পারি। ইভেন তোমরা যদি চাও যে না এভাবে না হয়ে লাইভ ক্লাস হইলে বেটার হয়, সেটাও আমি করতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, বাট এটা আসলে তোমাদেরকে না স্যার, আমাদের এইভাবে হচ্ছে স্যার, সমস্যা নাই স্যার। আমাদের হচ্ছে কিনা তা আসলে তো আমি বুঝতে পারতেছি না। হয়ে যদি যায় তাহলে তো খুবই ভালো। জি স্যার, মোটামুটি হচ্ছে বলতে কি মানে, কয়েকজন বলছিল যে লাইভ ক্লাসের কথা। এখন আমি বলছি স্যার যে আপনি বলছিলেন একটা রিভিউ ক্লাসে বলছিলেন যে আমি
সকালে উঠে 9টার সময় ক্লাস করবো আর তোমরা প্রেজেন্ট থাকবে না, তা তো হয় না। আমি কষ্ট করবো, তোমরা কষ্ট করবো। অনেকে বলছে যে হ্যাঁ, হয় না, সকালে ক্লাস আমার পয়েন্ট অনেকে যেটা ছিল, মিস হয়। আমার পয়েন্ট যেটা ছিল, হ্যাঁ, যদি আমি লাইভ ক্লাস নেই, ইন দ্যাট কেস আমি ভিডিও দিতে রাজি না। ঠিক আছে, কারণ যখন ভিডিও দিব জি স্যার, তখন ওই যে দেখো এখন সেটাই। যেরকম দুইজন তিনজন আছে, এই এরকম দুইজন তিনজনই থাকবে, কারণ তুমি তখন চিন্তাই করবে যে খামাখা এখন কষ্ট করে উঠে আমি ক্লাস করে কি করব, আমি বিকালে দেখতে পারি। তো আমি তো মনে করো এটাই স্যার, মানে ওই ওই লাইভ ক্লাস নেওয়া আর ভিডিও রেকর্ড করার তাহলে তো একই জিনিস হয়ে গেল, যদি কয়েকজনই থাকো। এখন তোমরা সবাই যদি থাকো, আমি লাইভ ক্লাস নিতে রাজি আছি। ইনস্ট্যান্ট কোয়েশ্চেন করবা, ইনস্ট্যান্ট আনসার পাবা, সবই তখন ইয়া হবে। যেমন এই মুহূর্তে আমি আসলে বুঝতে পারতেছি না যে তোমরা কতটুকু বুঝতেছো না বুঝতেছো, কারণ তোমরা রিভিউ ক্লাসে আসতেছো না। রিভিউ ক্লাসে একজন দুইজন এসে একটা দুইটা কোয়েশ্চেন করে চলে যাচ্ছ। ইন দ্যাট কেস আমার বোঝার কোনো ওয়ে নাই যে বাকিদের কি অবস্থা। স্যার লাইভ ক্লাস নিলে ভালো হয়। ওকে, ঠিক আছে, লাইভ ক্লাস নিলে যদি ভালো হয় আমরা চেষ্টা করে দেখতে পারি নেক্সট ক্লাস গুলা দুই একটা লাইভ আগে নেই। তোমাদের জাস্ট এ মোমেন্ট, তোমাদের রুটিন মেইল গেল কই আমার? স্যার, হ্যাঁ স্যার স্যার বলো। রমজানের জন্য স্যার নতুন রুটিন করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখছি, সেই রুটিনটি আমি দেখার চেষ্টা করতেছি। রুটিনটা সম্ভবত এখানে। হ্যাঁ, তোমাদের ক্লাস কি কি বারে পড়ছে একটু দেখে নেই। শনিবারে আমার সাথে ক্লাস নাই, রবিবারে, আচ্ছা রবিবারে একটা ক্লাস আছে 2:30টার সময়, সরি সোমবারে, এটা অ্যাকচুয়ালি সোমবারে। তারপর হচ্ছে গিয়ে মঙ্গলবারে। স্যার মঙ্গলবারে তো নাই স্যার আমাদের schedule। মঙ্গলবারে নাই। বুধবারে, হ্যাঁ বুধবারে আছে 10টার সময়। বুধবারে আছে স্যার 10টার সময় আছে। হ্যাঁ 10টার সময়। ওকে, তাহলে নেক্সট সোমবারে না হয় আমরা ক্লাস নিব না। আমি নোটিশ দিয়ে দেবো না যে সোমবারে জি স্যার। রেগুলার ক্লাস যেটা আছে সেটা রেগুলারলি হবে। তো ওই দিন আমরা এর সম্বন্ধে আলোচনা করব আর কি। নেস্টেড ফর লুপ তো মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলছি, এর নিয়ে আলোচনা করব। ইন দ্যাট কেস তোমরা স্যার, থাকো। হ্যাঁ, আমার একটা পার্সোনাল প্রবলেম ছিল স্যার, যে আমার ডিভাইসটা হাতে পড়ে মানে ভেঙে গেছে, বলতে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। এখন এটা মানে রিকভার করা যাইতেছে না, আর তাছাড়া লকডাউন সবকিছু মিলে। এখন স্যার আমি কি অনলাইনে যে কি আছে এটা দিয়ে করতে পারবো, মানে কম্পাইলার দিয়ে করতে পারবো হ্যাঁ, কোড বসায় অনলাইনে? এটা তোমার জি তো স্যার। আমার তো দরকার তুমি শিখা তোমার কোড রান করা, সেটা অনলাইনে করো অফলাইনে করো, বা এমনও যদি হয় যে তুমি কোড লিখে তোমার বন্ধুকে সেন্ড করলা হোয়াটসঅ্যাপে, সে রান করে দেখলো ঠিক আছে, তাও কোনো সমস্যা নেই। তবে বেটার সলিউশন হচ্ছে কি অনলাইন কম্পাইলার ইউজ করা। ঠিক আছে, প্রায় সময় আমাদের কম্পাইলার গুলোতে মাঝে মাঝে কিছু সমস্যা করতে পারে। আমি কিছু সময় ফেস করছি যে সেম প্রোগ্রামটা অনলাইনে রান করতেছে কিন্তু কম্পাইলারের মধ্যে বারবার এরর দেখাচ্ছে সামহাউ। তো এরকম হইলেও হইতে পারে। ঠিক আছে, তো সেটা করতে পারো আর কি। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে শেষ করে দিচ্ছি। আশা করি যেগুলা প্রশ্ন করছো সেগুলোর উত্তর পাইছো নাকি? জি স্যার, প্রশ্ন উত্তর তো পাইছি স্যার। এখন হ্যাঁ স্যার, আর কে বলছিল জানি ওই যে উনি কি জানি বলছে। আচ্ছা ঠিক আছে স্যার, আগামী ক্লাসটাতে বলা হবে। আর স্যার ওই এটার কি বলছে যে লাস্ট ডেটটা লেখা ছিল না বোধহয় নাকি? না, লাস্ট ডেট তো হচ্ছে আমি গিয়ে তো জানি না শনিবারে স্যার। দেওয়া। শনিবার শনিবারে? দাও, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। শনিবারে আচ্ছা ঠিক দেওয়া। আছে এই স্যার। জন্যই 2 দিন আগে নিলাম যে আসলে কারো কোনো সমস্যা থাকলে সেটা সলিউশন করে নিক আগে আর কি। তো জি তোমরা স্যার। যেটা করো, তো আসলে আমি যেটা বুঝতেছি আর কি, সবাই মোটামুটি একটু বেশি কপি পেস্ট করতেছে, নিজে ট্রাই না করলে লাভ নেই। ওকে, ঠিক আছে। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।